বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক আয়োজনে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি সবাই সুস্থ আছো, আল্লাহর অশেষ কৃপায় ভালো আছো। রাষ্ট্র এবং স্বাস্থ্য যে বিধিগুলো রয়েছে সেগুলো মেনে চলছ, সামাজিক দূরত্ব মেনে সকল কার্যক্রমে অংশগ্রহণ করছো। আজকে আমরা কথা বলবো উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় পণ্য ডিজাইন এই চ্যাপ্টারটি হতে। এই চ্যাপ্টারটি হতে অলরেডি দুটো ক্লাস নেওয়া হয়েছে, তোমরা জানো হয়তো। প্রথম ক্লাসটা ছিল পণ্য ডিজাইন কি এবং পণ্য ডিজাইনের শ্রেণী বিভাগ। সেখানে আমরা পণ্য ডিজাইনের 4টি শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করি, পাশাপাশি মডিউলার ডিজাইন নিয়ে আলোচনা করি। দ্বিতীয় ক্লাসে আমরা পণ্য ডিজাইনের পর্যায় বা ধাপসমূহ, একজন ডিজাইনার যখন পণ্য ডিজাইন করবে তখন সে কোন কোন স্টেপ অতিক্রম করবে, কোন কোন ধাপে এসে পণ্যটা ডিজাইন করবে, ফার্স্ট কী করবে, সেকেন্ড কী করবে, থার্ড কীভাবে শুরু করবে, কীভাবে শেষ করবে, কীভাবে, সকল কিছু সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের এই চ্যাপ্টারের ক্লাসটির শিরোনামে ওই দুটো ক্লাসেরই ইউটিউব লিঙ্ক দেওয়া আছে। যারা ক্লাসটি করতে পারো নাই তারা চাইলে ইউটিউবে ক্লাসগুলো করে নিতে পারবা। ইউটিউবে ক্লাসগুলো দেওয়া আছে, লিঙ্কটাও আজকের ভিডিওর হেডলাইনে পেয়ে যাবে, অলরেডি হয়তো দেখেছো তোমরা। তো যারা ক্লাসে জয়েন করেছো তাদেরকে ধন্যবাদ, ন্যাশনাল কলেজের আয়োজনের সাথে একাত্মতা পোষণ করার জন্য। তো তোমরা তোমাদের নাম না দিলেও হবে, তোমরা তোমাদের রোল এবং সেকশনগুলা একটু কমেন্ট বক্সে উল্লেখ করবে, তাহলে আমরা এটা জানতে পারবো কী পরিমাণ স্টুডেন্ট আমাদের সাথে কানেক্ট হচ্ছে। তো আমরা আজকে এই চ্যাপ্টারের তৃতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব উত্তম পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য নিয়ে। মানে একটি উত্তম বলতে কী বোঝায়? ভালো একটা পণ্য ডিজাইন, ভালো একটা পণ্য ডিজাইনের মানে কোই ধরনের বৈশিষ্ট্য থাকলে, একটা প্রোডাক্টের ডিজাইনের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকলে সেটাকে আমরা একটি উত্তম ডিজাইন হয়েছে বলে আমরা ধারণা করতে পারি, বা আমরা একটা উত্তম ডিজাইন বলতে পারি। উত্তম ডিজাইন করতে চাইলে তার মধ্যে কি কি বৈশিষ্ট্য ইনপুট করতে হবে, কি কি বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে, সেটারই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তো আমরা মূল আলোচনায় যাওয়ার আগে একটু জাস্ট আলোচনা করে নেই যে ডিজাইন কাকে বলে। যদিও আমরা গত দুটো ক্লাসে এটা নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে, জাস্ট আজকে একটু মনে করে দেওয়ার জন্য। ডিজাইন বলতে আমরা কি দেখেছি? ডিজাইন বলতে দেখেছি যে কোনো একটা পণ্য উৎপাদনের পূর্বে পণ্যের আকার, আকৃতি, রং, রূপ, মান নির্ধারণ করাকে পণ্য ডিজাইন বলে। মোবাইল এটা উৎপাদনের পূর্বে এটা সিলেক্ট করতে হয়েছে যে এটা র্যাম কত হবে, রোম কত হবে, এটার ক্যামেরা কত মেগাপিক্সেল হবে, রিয়ারে কত মেগাপিক্সেল হবে, ফ্রন্টে কত মেগাপিক্সেল হবে, এটাতে ফিঙ্গারপ্রিন্ট থাকবে থাকবে না, বডিটা কি প্লাস্টিক বডি হবে, মেটাল বডি হবে না গ্লাস ফিটিং হবে, এভরিথিং উৎপাদনের উপরে আগেই এই ডিজাইনগুলো বা এই বিষয়গুলো সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তকে বলা হয় কি? পণ্য ডিজাইন। আচ্ছা, এখন আমরা মূল আলোচনায় আসি। উত্তম পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য কি? উত্তম পণ্য ডিজাইনের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। আমি মেইন ফোকাস যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো। সেখানে 7টা বৈশিষ্ট্য আমি নিয়ে এসেছি। এই 7টা বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। কেউ না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবে। তো আমাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মেরামত যোগ্যতা। একটি প্রোডাক্ট ডিজাইন করলে এই প্রোডাক্টটা আজীবন চলবে না। প্রথম দিক থেকে যেভাবে ভালোভাবে রান করছে এভাবে সব সময় যে রান করবে ব্যাপারটা এমন না। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর একটু পুরান হয়ে যাওয়ার পরে এটা ডিস্টার্ব দেখা দিতে পারে। তো ডিস্টার্ব দেখা দিলে যাতে এমন না হয় যে পুরো প্রোডাক্টটা আমাকে ফেলে দিতে হচ্ছে আর একটা নতুন প্রোডাক্ট নিতে হচ্ছে। ডিস্টার্ব দেখা দিলে যদি এরকম হয় যে না, পার্টস, অনেকগুলো পার্টস এটার মধ্যে রয়েছে, কোনো একটা অংশ সমস্যা হয়েছে, আমি অংশটা কি করব? সারিয়ে নিব, ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে ওই অংশটা আমি মেরামত করে নিব। এটাকে বলা হয় মেরামত যোগ্যতা। যদি মেরামত যোগ্যতা কোনো পণ্যের ডিজাইনের মধ্যে অন্তর্ভুক্ত না থাকে তাহলে পণ্যটার কোনো একটা অংশ নষ্ট হয়ে গেলেই পুরো পণ্যটি ফেলনা হয়ে যাবে, পুরো পণ্যটি আমাকে ফেলে দিতে হবে। যেমন আমরা মোবাইল ব্যবহার করতেছি, মোবাইলের উদাহরণটা বারবার দেখ, কারণ মোবাইলটা তোমরা সবাই পরিচিত, উদাহরণটা দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো যেমন ধর আমরা মোবাইল ব্যবহার করি, এখন দেখা যায় 1 বছর 1.5 বছর পরে দেখা যায় যে মোবাইলে সব ঠিক আছে বাট ব্যাটারিতে চার্জ থাকে না। তবে কী করতে পারি?
ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারি। তাহলে আমার কি হচ্ছে, আবার আমি আগের মতো সার্ভিসটা পাচ্ছি। আমার প্রবলেম হলো আমার স্ক্রিনে প্রবলেম হচ্ছে, আমার ডিসপ্লেতে প্রবলেম। আমি ওয়ারেন্টি যদি থাকে তাহলে আমি কাস্টমার কেয়ারে ডিসপ্লেটা চেঞ্জ করে আবার নতুনের মতো, ওয়ারেন্টি না থাকলেও কাস্টমার কেয়ারে টাকা দিয়ে যদি আমি আবার এটাকে মেরামত করি আবার নতুনের মতো। মানে কোনো একটা অংশ আমার চার্জার পোর্ট কাজ করতেছে না, চার্জার পোর্টটা আমি চেঞ্জ করে আনলাম আবার সেটা আগের মতো। কিন্তু এমন যদি হয় যে চার্জার পোর্ট কাজ করতেছে না, পুরো প্রোডাক্টটা আমাকে ফেলে দিতে হবে, তাহলে এটা একটা ভোক্তার জন্য বা ক্রেতার জন্য এটা বিশাল একটা ক্ষতি। এই ধরনের ডিজাইনকৃত পণ্য কোনো ক্রেতা বা ভোক্তা ক্রয় করতেও ইচ্ছা পোষণ করবে না। যখন ক্রেতা ভোক্তা পণ্য ক্রয় করবে না, তখন উৎপাদকও কিন্তু সেই পণ্যটা উৎপাদনের আগ্রহ হারিয়ে ফেলবে। তো একটা পণ্যর ডিজাইন ভালো বা উত্তম বলবো, তার মধ্যে কি থাকতে হবে, মেরামত যোগ্যতা থাকতে হবে, যে পণ্যটাই যদি নষ্ট হয়ে যায় সেটাকে যেন আমি মেরামত করতে পারি। আমাদের মাথার উপরে যে সিলিং ফ্যান ঘুরে, এই সিলিং ফ্যানে কী হয়, মাঝে 2 বছর 4 বছর 5 বছর চলার পরে একটু স্লো হয়ে যায়। আমরা যদি কয়েলটা চেঞ্জ করি, কয়েলটা চেঞ্জ করলে দেখা যায় কি ফ্যানটা আগের মতো আবার সার্ভিস দিচ্ছে। এটাকে বলা হচ্ছে মেরামত যোগ্যতা। তো কী করতে হবে, উত্তম পণ্য ডিজাইনে পণ্যের মেরামত যোগ্যতা থাকতে হবে, মানে পণ্যটা যেন আমি রিপেয়ার করতে পারি সেই ফাংশনটা ওটার মধ্যে থাকতে হবে। একটু কিছু নষ্ট হলে পুরো পণ্যটা ফেলে দিব, সেটা যেন না হয়। দ্বিতীয় পয়েন্টে আসি আমরা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ক্ষুদ্র, হালকা ও বহনযোগ্য আকৃতি। আমরা এই 20 শতাব্দীতে এসে সব কিছু আমাদের কাছে ছোট হয়ে যাচ্ছে। একটা সময় ছিল ডেস্কটপ কম্পিউটার, যেটা আমরা দেখেছি। এর আগেও কিন্তু কম্পিউটার ছিল, সেগুলো মাঝে মধ্যে তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেগুলোর ডেসক্রিপশন বা ছবি পেয়ে থাকবে। একটা ডেস্কটপের সাইজে থাকতো অনেক বড়, প্লেনে করে আনা নেওয়া করা লাগতো। সেখান থেকে ডেস্কটপটা ক্ষুদ্র আকৃতি হলো। সেই ডেস্কটপ থেকে চলে আসলো ল্যাপটপ, ল্যাপটপ থেকে চলে আসলো ট্যাব। মানে দিন দিন ডে বাই ডে কী হচ্ছে, ক্ষুদ্র ছোট হয়ে আসছে, কিন্তু কাজ করতেছে আগের চেয়ে আরও দ্বিগুণ গতিতে। কিন্তু আমার প্রোডাক্টটা ছোট হয়ে আসতেছে, যাতে আমি কী করতে পারি, এটা সহজেই বহন করতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি। একটা পণ্য ডিজাইনের সময় আমাদের একজন ডিজাইনারকে, একজন উদ্যোক্তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে পণ্যটি যেন ক্ষুদ্র হয়, হালকা হয় এবং বহনযোগ্য আকৃতি হয়। সহজেই যেন এটাকে কী করা যায়, বহন করা যায়। আমি এমন কিছু তৈরি করলাম কিন্তু এটাকে বহন করা যাচ্ছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যাচ্ছে না, সেটা কিন্তু আমাদের জন্য অনেক টাফ হয়ে যাবে। সেই প্রোডাক্টটা ক্রেতা বা ভোক্তা সহজে গ্রহণ করতে চাইবে না। তাহলে তোমরা টেলিভিশন দেখবে, একটা সময় টেলিভিশন বিশাল আকৃতি, পিছনে একটা বিশাল আকৃতি, এটাকে রাখতে হলে একটা আলাদা জায়গা লাগতো। এখন টেলিভিশন দেখা যায় যে এতটাই বা স্লিম হয়ে গেছে, আমরা সুন্দর দেওয়ালে ফিট করে দিতে পারছি, কোনো প্রকার জায়গা নষ্ট হচ্ছে না, সহজেই এক জায়গা থেকে। আর আগে একটা টেলিভিশন দুইজনে মিলে ভালোভাবে এটাকে বহন করা যেত না। এখন একটা টেলিভিশন একজন হাতে করে নিয়ে যেতে পারতেছে, একটা 32 ইঞ্চি টেলিভিশন একজন হাতে করেই নিয়ে যেতে পারতেছে। একটু কিছু নষ্ট হয়ে গেলো, হাতে করে নিয়ে গেলে রিপেয়ার করে আনলাম। এটা ভোক্তার জন্য একটা সুবিধা যে প্রোডাক্টটা ক্ষুদ্র হয়ে আসতেছে এবং হালকা হচ্ছে, যাতে সে সহজে এটাকে বহন করতে পারে, তার ক্যারি করতে যেন সুবিধা হয়। তাহলে উত্তম পণ্য ডিজাইনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পণ্যটি কী হতে হবে, ক্ষুদ্র, হালকা এবং বহনযোগ্য আকৃতি হতে হবে, যাতে কোথাও আনা নেওয়া করার ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা থার্ড যে পয়েন্ট আছে সেটা নিয়ে আলোচনা করি। থার্ড পয়েন্ট হচ্ছে মডিউলার ডিজাইন। তো মডিউলার ডিজাইন নিয়ে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। এটা একটা বিশেষ ডিজাইন, ডিজাইন 4 প্রকার, এর বাইরে এটা একটা ডিজাইন। মডিউলার ডিজাইনটা কি? মডিউলার ডিজাইন হচ্ছে পণ্যটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভক্ত করে যে ডিজাইন করা, সেটা হচ্ছে মডিউলার ডিজাইন। এই মার্কারটা কিন্তু মডিউলার ডিজাইন, তোমরা আমাদের দেখাতে পারছি না। এই যে এইটা আলাদা করা যাচ্ছে, এইটা যদি উপরের মাথাটা যদি আলাদা করে ফেলি, ভিতরে কিন্তু কালিটা আলাদা করা যায়, এবং কালিটা কী করা যায়, রিফিল করা যায়। কালি শেষ হয়ে গেলে আবার কালি নতুন করে আমাকে মার্কার কিন্তু হয় না খুব সহজে। 10 বার 15 বার 20 বার রিফিল করার পরে তারপর হয়তো দেখা যায় আরেকটা নতুন মার্কার। আমাদের মাথার উপরে যে ফ্যান ঘুরে, সেটা কিন্তু মডিউলার ডিজাইন। তোমরা দেখবে যে ব্লেডগুলো কিন্তু আলাদা করা যায়, ব্লেডগুলো আলাদা করা যায়। উপরে যে যেটা দিয়ে ঝুলে আছে যে রডটা, এই রডটা আলাদা করা যায়, দুইটা বাটির মতো থাকে, ওইটা আলাদা করা যায়। এটা হচ্ছে কি মডিউলার ডিজাইন। তোমরা যদি ম্যাটাডোরের অল টাইম বল পেন ইউজ করে থাকো তাহলে খেয়াল করবে সেটা মডিউলার ডিজাইন। সেটার ভিতরে যে কালির অংশটুকু সেটা আলাদা করা যায়। আগে যে কলম ছিল রেড লিপ কলম, সেটা কি মডিউলার ডিজাইন। কিন্তু ম্যাটাডোর হাই স্কুল যেটা, সেটা কিন্তু মডিউলার ডিজাইন না,
কারণ সেটা আলাদা করা যায় না। কিন্তু ম্যাটাডোর অল টাইম যেটা, কারণ অবশ্যই কেউ না কেউ ব্যবহার করেছে বা দেখেছো ম্যাটাডোর অল টাইম, এই কলমটা কিন্তু মডিউলার ডিজাইন। সব কিছু কী করা যায়, আলাদা করা যায়। তো মডিউলার ডিজাইন হলে কি হয়, যে পণ্যটার কোনো একটা অংশ নষ্ট হয়ে গেলে পুরো পণ্যটা উপর ইফেক্ট পড়ে, ওই পণ্যটা সহজেই ঠিক করে ফেলা যায় এবং খুব সহজে এটা কী করা যায়, বহন করা যায়। বুক সেলফ আছে প্লাস্টিকের কিছু বুক সেলফ দেখবা আছে, এবং রান্নাঘরে কিছু র্যাক আছে RFL-এর প্লাস্টিকের বা বেঙ্গল প্লাস্টিকের, এগুলো দেখবে যে পায়া থাকে আলাদা আলাদা, উপরে ডেস্কটা থাকে আলাদা, এগুলো সবগুলো আলাদা করা যায়। এতটুকু একটা প্রোডাক্ট আমি কিনে আনছি, এটাকে সুন্দরভাবে সাজানো দেওয়া যায়, এত উঁচু হয়ে যাচ্ছে এবং সুন্দর করে প্রোডাক্টগুলো রাখতে পারতেছে, ক্যারি করতে সুবিধা। এটাকে মানে পার্ট টু পার্ট আলাদা করে ফেলা যায়। আমরা যদি ডেস্কটপের যে পিসি থাকে, আমাদের ডেস্কটপের পিসিটা থাকে, ওইটা কিন্তু মডিউলার ডিজাইন। পিসি দেখবা যে হার্ড ডিস্ক আলাদা করা যায়, DVD প্লেয়ার আলাদা করা যায়, মাদারবোর্ড আলাদা করা যায়, সব কিছু কিন্তু আলাদা, কেসটাও আলাদা করে ফেলা যায়। তো এটাই হচ্ছে কি মডিউলার ডিজাইন। এখানে সুবিধাটা কি মডিউলার ডিজাইনে, যে পণ্যটার ছোট ছোট অংশ বিভক্ত করা থাকে, কোনো একটা অংশ নষ্ট হলে জাস্ট ওই অংশটা সহজেই রিপেয়ার করা যায়। তো উত্তম পণ্য ডিজাইন আরেকটা বৈশিষ্ট্য কি, সেটা মডিউলার ডিজাইন হতে হবে। আচ্ছা, এবার আছে আমরা 4 নাম্বার স্টেপে। 4 নাম্বার আমাদের আছে উপযোগ, সংযোগ বা বৃদ্ধি। উপযোগ, সংযোগ বা বৃদ্ধি, এটা আমরা একটু ডিটেলস আলোচনা করি। উপযোগ বলতে কি, আমরা কোনো একটা পণ্য কিনে সেটা থেকে যে সুবিধা পাই, সেটা হচ্ছে পণ্যের উপযোগ। মানে পণ্যের সুবিধাটাকে বলা হয় কি, পণ্যের উপযোগ। যেমন মোবাইলের প্রধান উপযোগ কি, কথা বলতে পারা। মোবাইল আমরা প্রধানত কিনি কি, কথা বলার জন্য, অপর ফোনে সবার সাথে যোগাযোগ রক্ষা করার জন্য। তাহলে উপযোগ, সংযোগ বা বৃদ্ধি মানে কি, যে একটি প্রোডাক্ট থেকে আমি শুধু একটি উপযোগী এখন পাবো না, নানা ধরনের উপযোগ যেন আমি সেটা থেকে পাই, নানা ধরনের সুবিধা যেন আমি সেটা থেকে পাই। যেমন মোবাইল মেইন উদ্দেশ্য কিন্তু কথা বলা, এর পাশে কি থাকে, গেমিং, তারপর হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং, তারপর হচ্ছে ফেসবুকিং, তারপর হচ্ছে ক্যামেরা, ফটোগ্রাফি। মোবাইলের মধ্যে কি হচ্ছে, নিত্য নতুন উপযোগ এটার সাথে ডে বাই ডে অ্যাড হচ্ছে। এর ফলে কি হচ্ছে, মোবাইলটা সবার হাতে হাতে চলে যাচ্ছে। এটা এখন একটা জনপ্রিয় ইলেকট্রিক ডিভাইসে পরিণত হয়েছে। বর্তমান পৃথিবীতে যতগুলো ইলেকট্রিক ডিভাইস আছে, সবচেয়ে জনপ্রিয় ইলেকট্রিক ডিভাইস হচ্ছে মোবাইল। কারণ এটার মধ্যে অনেকগুলো উপযোগ রয়েছে। একটা মোবাইল থাকলে আমি টেলিভিশন দেখতে পারতেছি, রেডিও শুনতে পারতেছি, ছবি তুলতে পারতেছি, কথা বলতে পারতেছি, ভিডিও করতে পারতেছি, কি নাই এটাতে। ডে বাই ডে উপযোগ বাড়তেছে। শুধু যদি কথা বলার মোবাইলগুলা, সেগুলো কি এখন আসলে চলতেছে ওইভাবে, বা কেউ ওইভাবে ক্রয় করতেছে না কিন্তু। তার মানে একটা প্রোডাক্ট ওই সময়ই একটা ক্রেতার কাছে গ্রহণযোগ্য হয় যখন ক্রেতা দেখে যে এটার সাথে মেইন উপযোগের সাথে আরও কিছু উপযোগ এটার সাথে দেওয়া আছে, যাতে সে আরও কিছু সুবিধা এখান থেকে পায়। পেন্সিলে দেখবা, পেন্সিল লেখে, আবার পেন্সিলের মাথার মধ্যে একটা ইরেজার থাকে। তার মানে আমি লিখতেও পারতেছি, বুঝতেও পারতেছি। মূলত কিনছি কিন্তু লেখার জন্য, কিন্তু আমি বুঝতেও পারতেছি। এটা একটা উপযোগ, সংযোগ করছে, মানে একটা মেইন উপযোগের সাথে আরও কিছু উপযোগ, আরও কিছু সুবিধা অ্যাড করে দেওয়া, যাতে ক্রেতা একটি পণ্য কিনে নানা ধরনের সুবিধা ভোগ করতে পারে। এটাকে বলা হচ্ছে উপযোগ, সংযোগ বা বৃদ্ধি। একটা পণ্যের ডিজাইন করার ক্ষেত্রে ডিজাইনারকে কি করতে হবে, পণ্যের উপযোগ কিভাবে বাড়ানো যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি বিক্রয়োত্তর সেবা বা ওয়ারেন্টি। আচ্ছা, তো বিক্রয়োত্তর সেবা বা ওয়ারেন্টি, আমরা বিক্রয়োত্তর সেবা এই শব্দটির সাথে একটু কম পরিচিত। আমরা ওয়ারেন্টি, এটা হচ্ছে প্রচলিত শব্দ। ওয়ারেন্টি শব্দটার সাথে আমরা বেশি পরিচিত। ওয়ারেন্টি বললে আমরা সবাই মোটামুটি বুঝতে পারি। তো আমরা ওয়ারেন্টি আর গ্যারেন্টি এই দুইটার মধ্যে আমরা একটু গুলিয়ে ফেলি, বা এটা দুটো মিক্স করে ফেলি। কোনটা ওয়ারেন্টি আসলে কোনটা গ্যারেন্টি এটা বুঝি না আমরা। হ্যাঁ, আজকে জিনিসটা ব্যাপারটা একটু তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। ওয়ারেন্টি হচ্ছে আমি একটা প্রোডাক্ট কিনে আনলাম, সে আমাকে 1 বছরের ওয়ারেন্টি দিল। তার মানে হচ্ছে 1 বছরের মধ্যে আমার প্রোডাক্টটায় যদি কোনো প্রকার কোনো প্রবলেম ফেস করি, তাহলে তারা বিনামূল্যে সেটাকে রিপেয়ার করে দিবে, কোনো প্রকার কোনো চার্জ ছাড়া। এটা হচ্ছে ওয়ারেন্টি, ওই প্রোডাক্টে আমাকে দিবে, রিপেয়ার করে দিবে আমাকে। আচ্ছা, আর গ্যারেন্টি হচ্ছে একটা প্রোডাক্ট কিনলাম, 1 বছরের গ্যারেন্টি, কোনো একটা অংশ নষ্ট হয়ে গেছে আমাকে পুরো পণ্যটাই সে ফেরত দিবে, সেই পণ্যটা রেখে দিয়ে নতুন আর একটা প্রোডাক্ট আমাকে দিবে। এটা হচ্ছে গ্যারেন্টি। তো গ্যারেন্টিতে কি হয়, প্রোডাক্টের কোনো একটা অংশ নষ্ট হয়ে গেলে পুরো প্রোডাক্টটাই নতুন আবার আরেকটা প্রোডাক্ট আমাকে সার্ভ করা হয়। আর ওয়ারেন্টিটা হচ্ছে আমার প্রোডাক্টটা ঠিকই থাকবে, জাস্ট যে অংশটা আমার নষ্ট হয়ে গেছে সেটা রিপেয়ার করে আমাকে আবার ফেরত দেবে। তো উত্তম পণ্য ডিজাইন একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে বিক্রয়োত্তর সেবা বা ওয়ারেন্টি। বিক্রয়োত্তর সেবা মানে বিক্রয় পরবর্তী সেবা। ওয়ারেন্টিটা যেহেতু
এটা দেওয়া হয় যেহেতু বিক্রয়ের পরে, এই জন্য এটাকে বলা হয় বিক্রয় উত্তর সেবা, মানে বিক্রয় পরবর্তী সেবা। তো বিক্রয় পরবর্তী সেবা যদি থাকে তখন আমি একটা প্রোডাক্ট কিনে মোটামুটি একটু আশ্বস্ত হই যে অন্তত 1 বছর 2 বছর এটা আমি নির্দ্বিধায় চালাতে পারবো, কোনো প্রকার প্রবলেম ফেস করলে আমাকে আর্থিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হব না, কোম্পানি আমাকে এটা রিপেয়ার করে দেবে। যার ওয়ারেন্টি যত বেশি সেটার মধ্যে আমরা ভরসা পাই তত বেশি, কারণ ওই সময়টার মধ্যে এটার পিছনে আমাকে কোনো প্রকার কোনো অর্থ ব্যয় করতে হবে না। কোনো একটা অংশ নষ্ট হয়ে গেলেও কোম্পানি তার নিজ দায়িত্বে সেটা আমাকে রিপেয়ার করে দেবে। তো উত্তম পণ্য ডিজাইনের আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কী থাকতে হবে, ওয়ারেন্টি থাকতে হবে, যাতে ক্রেতা বা ভোক্তা পণ্যটা নির্দ্বিধায় নিশ্চিন্তে 2 বছর 5 বছরের জন্য ক্রয় করতে পারে। কোনো একটা অংশ নষ্ট হয়ে গেলেও সেজন্য আশ্বস্ত হয় যে তার কোনো প্রকার অর্থ ব্যয় হবে না, প্রোডাক্টটি আবার সে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলতে পারবে কোম্পানির সাহায্যে। আচ্ছা, এবার আসি আমরা 6 নম্বর। 6 নম্বরে তো আছে পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব মানে হচ্ছে আমি যে প্রোডাক্টটা উৎপাদন করতেছি, প্রোডাক্টটা উৎপাদন করতে গিয়ে আমি এমন কোনো কিছু করব না যেটা পরিবেশের জন্য ক্ষতিকর। আমি চামড়া থেকে বেল্ট উৎপাদন করতেছি, চামড়া থেকে জুতো উৎপাদন করতেছি, চামড়া থেকে ব্যাগ উৎপাদন করতেছি, যেগুলোর সবগুলোই আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। কিন্তু এই প্রয়োজনীয় পণ্য তৈরি করতে গিয়ে আমি ওই ট্যানারির বর্জ্য দিয়ে নদী দূষণ করে ফেলছি, এটা ঠিক না, এটা পরিবেশ বান্ধব প্রোডাক্ট না। আমি ইট ভাটাতে ইট তৈরি করতেছি যার মাধ্যমে বিল্ডিং তৈরি হচ্ছে, কিন্তু সেই ইট ভাটার ধোঁয়া দিয়ে আমি পুরো পরিবেশটাকে দূষিত করে ফেললাম, সেটা কোনোভাবেই কাম্য না। তাহলে উত্তম পণ্য ডিজাইন করার সময় খেয়াল রাখতে হবে যে পণ্য ডিজাইনটা এমনভাবে করতে হবে যাতে পরিবেশের কোনো প্রকার কোনো ক্ষতি না হয়, এই পণ্যটির মাধ্যমে পরিবেশের জন্য কোনো প্রকার কোনো ক্ষতি না হয়। একটা বিস্কিট তৈরি করলাম, খুবই ভালো বিস্কিট, পুষ্টিকর এবং খাদ্যের যত গুণাগুণ আছে, একটা বিস্কিট তৈরির যত নিয়মকানুন আছে সব নিয়মকানুন ফলো করে বিস্কিটটা তৈরি করছে, বিস্কিটটা খুবই ভালো, কিন্তু বিস্কিটটা একটা প্লাস্টিকের প্যাকেটে আমি দিলাম, সে প্লাস্টিকটা আমি ডাস্টবিনে ফেললাম, সে ডাস্টবিন থেকে কোনো না কোনোভাবে প্লাস্টিকটা নদীতে যাচ্ছে, কৃষি জমিতে যাচ্ছে। একটা প্লাস্টিক কয়েক শত বছর এটা ভালোভাবে পচে না, মাটির সাথে মিশে না, জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের উৎপাদন কমে যাচ্ছে। খেয়াল করে দেখছো ব্যাপারটা কতটা ক্ষতিকর। তো আমার পণ্যটা এভাবে হতো, কিন্তু যদি এমন হইতো যে বিস্কিটটার প্যাকেটটা আমরা এমনভাবে তৈরি করলাম, কাগজের একটা প্যাকেট তৈরি করলাম যেটা বা এমন একটা দ্রব্য দিয়ে প্যাকেটটা তৈরি করলাম যেটা সহজে মাটির সাথে মিশে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায় সহজে, তাহলে কি হলো, আমি বিস্কিটটা ভোগ করে আমি উপকৃত হলাম, এর মাধ্যমে পরিবেশেরও কোনো ক্ষতি হলো না। তাহলে আমাকে কি করতে হবে, উত্তম পণ্য ডিজাইন করতে চাইলে অবশ্যই যেটা করতে হবে আমাকে, যে পণ্যটি উৎপাদনের সময় এমন কোনো কাজ করা যাবে না, বা পণ্যটি উৎপাদনের পরও যেন পণ্যটি দ্বারা এমন কোনো কাজ সম্পন্ন না হয় যেটা পরিবেশের জন্য ক্ষতিকর। এটা কি বলা হচ্ছে, পরিবেশ বান্ধব, মানে পরিবেশের সাথে বন্ধুর মতো আচরণ করবে, শত্রুর মতো নয়। প্রোডাক্টটা পরিবেশের সাথে বন্ধুর মতো আচরণ, মানে বন্ধুর মতো আচরণ বলতে পরিবেশের সাথে সে খাপ খাইয়ে চলবে, পরিবেশের কোনো প্রকার ক্ষতি করবে না। তাহলে আমাদের পণ্য ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পণ্যটি যেন পরিবেশ বান্ধব হয়। আচ্ছা, এরপরে আমরা আসি আমাদের লাস্ট পয়েন্ট, নমনীয়তা। পণ্য ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনারকে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে কোনো সময় মানুষের চাহিদার পরিবর্তন হতে পারে, আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে। যদি চাহিদার পরিবর্তন হয় তাহলে যেন সেই অনুযায়ী আমি দ্রুত পণ্যের ডিজাইনটা চেঞ্জ করে ফেলতে পারি। আগে এক ধরনের ডিজাইন ছিল, পরে যেন আরেক ধরনের ডিজাইন নিয়ে আসতে পারি। আগে ডিজাইন করছি 48 মেগাপিক্সেল, কিন্তু মানুষের চাহিদা 64 মেগাপিক্সেল, আমি যেন সহজেই সেটাকে কনভার্ট করে 64 মেগাপিক্সেলে নিয়ে যেতে পারি। আগে আমি ডিজাইন করছি 20K, মানে 20,000 টাকা বাজেটের মধ্যে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, আমি আরেকটু ইমপ্রুভ করে এটাকে 25,000 টাকা বাজেটে নিতে পারবো। মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, এটাকে আরেকটু মিনিমাইজ করে, কস্টটা একটু মিনিমাইজ করে এটাকে 16,000 মধ্যে নিয়ে আসবো। এই ধরনের একটা টেন্ডেন্সি বা এই ধরনের বৈশিষ্ট্য পণ্য ডিজাইনের মধ্যে থাকতে হবে, যেন সহজে পণ্য ডিজাইনটা কি করা যায়, চেঞ্জ করা যায়। আচ্ছা, নমনীয় এই শব্দটা আমাদের পরিচিত, বাট অনেকে আমরা বুঝি না যে শব্দটা আসলে কি বোঝায়। নমনীয় মানে হচ্ছে যেটা খুব সহজেই
পরিবর্তন করা যায়, পরিবর্তনটা যে সহজেই গ্রহণ করে নেয়। হ্যাঁ, আর নমনীয় বিপরীত হচ্ছে অনমনীয়, তার মানে হচ্ছে যে সহজেই পরিবর্তন হয়। দেখবে যে তোমার ফ্রেন্ডদের মধ্যে অনেকেই আছে কোনো একটা কথা বললে সহজেই মেনে নেয়, যে তুমি হয়তো বললা যে এটা আজকে এইভাবে না করে এইভাবে করে, আচ্ছা ঠিক আছে করি। আর কেউ আছে ওই সেম কথাটাকে বলতে বলছে না এটা বলছে এইটাই, এর বাইরে যাওয়া যাবে না, দুনিয়া যা হবার হবে আমাকে এইটাই করতে হবে। এটা হচ্ছে অনমনীয়। আর নমনীয়টা হচ্ছে যে সহজেই পরিবর্তনকে মেনে নেয় বা স্বাগত জানায়। তো পণ্য ডিজাইনের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ডিজাইনটা যদি কোনো কারণে চেঞ্জ করা লাগে তাহলে যেন আমরা অবশ্যই ডিজাইনটাকে চেঞ্জ করতে পারি, এই ধরনের একটা অপশন রেখে ডিজাইনটা তৈরি করতে হবে। তাহলে এটাকে বলা হয় পণ্য ডিজাইনের নমনীয়তা। এটাও উত্তম পণ্য ডিজাইনের একটি বৈশিষ্ট্য। আশা করি এই হচ্ছে আমাদের উত্তম পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য। আশা করি সবাই বুঝতে পারছো উত্তম পণ্য ডিজাইন সম্পর্কে সবার মোটামুটি একটা আইডিয়া আসছে। তো এর মধ্যে যদি কারো এই 7টা পয়েন্টের যে কোনো একটা পয়েন্টের একটা শব্দ বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে। আমি আগামীকাল 10:50 আমার একটা ক্লাস আছে, সেই ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আগামীকালকে আমাদের ক্লাসটা হচ্ছে এই চ্যাপ্টারের পণ্য ডিজাইনের গুরুত্ব, এবং আরেকটি টপিকস রয়েছে এই চ্যাপ্টারের পণ্য ডিজাইনের উদ্দেশ্য। খুব সম্ভবত আমরা পণ্য ডিজাইনের গুরুত্বটা আমরা একটু ভালোভাবে দেখে রাখবো যেন ক্লাসটা করতে আমাদের সুবিধা হয়। আমি একটু দেখে নিচ্ছি যে তোমরা কারা কারা ক্লাসে অংশগ্রহণ করেছো, কোনো কমেন্ট করেছো কিনা। আমাদের শ্রদ্ধা আমিরুল ইসলাম স্যার কমেন্ট করেছে, সুন্দর উপস্থাপন, ধন্যবাদ স্যার। তারপরে আমাদের স্টুডেন্ট ইমন স্যার মেরামত যোগ্যতা আবার বুঝাইয়া দিবেন, হ্যাঁ ধন্যবাদ। এই তো সুন্দর, তার মানে সে ক্লাসটা প্রথম থেকে এখন পর্যন্ত করতেছে। হ্যাঁ শিওর, আমি মেরামত যোগ্যতা নিয়ে আবার একটু আলোচনা করে দিচ্ছি। এই ধরনের কারো কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা কমেন্ট করো ইমনের মতো, যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে। আর যদি বলো যে না স্যার পুরোটা বুঝেছি, সেটাও কমেন্ট করে জানিয়ে দেয় যে স্যার ভালোভাবে বুঝতে পেরেছি, তাহলে হয়তো আমি একটু উৎসাহ পাবো তোমাদেরকে, হয়তো আমি বুঝতে পারবো যে আমি হয়তো তোমাদেরকে একটু বুঝাইতে পারলাম, একটু কোনো একটা কিছু সম্পর্কে পরিচিত করে দিতে পারলাম। আচ্ছা ইমন, তুমি একটু খেয়াল করো, আমি এখনই আলোচনা করে দিচ্ছি মেরামত যোগ্যতা। আচ্ছা একদম ফার্স্ট টপিকস মেরামত যোগ্যতা। মেরামত যোগ্যতা মানে হচ্ছে যে হলো আমরা যখন কোনো কিছু যখন আমাদের চলতে যখন এটা নষ্ট হয়ে যায় তখন আমরা কি করি, সেটা মেকারের কাছে নিয়ে যাই। মেকার আমাকে কি করে দেয়, সেটাকে রিপেয়ার করে আমার কাছে আবার দিয়ে দেয়। এটাকে বলা হয় মেরামত যোগ্যতা। কিছু প্রোডাক্ট আছে দেখবো যে মেরামত যোগ্যতা নাই, যেমন এনার্জি বাল্ব, এটা কিন্তু নষ্ট হয়ে গেলে শেষ, ফিউজ হয়ে গেছে, বাল্ব ফিউজ হয়ে গেছে শেষ, মেরামত যোগ্যতা কিন্তু নাই। কিন্তু চিন্তা করে দেখো যদি এমন হইতো যে বাল্বগুলা মেরামত করা যায়, কিছু ক্ষেত্রে দেখছি করা যায়, কিন্তু এটা খুব সবাই করতে পারছে ব্যাপারটা এমন না, কিছু ক্ষেত্রে। তো বাল্বগুলো দেখা যায় নষ্ট হয়ে যাচ্ছে, বাল্বের পুরো বডিটা ভালো আছে, ভিতরে জাস্ট বাল্বটা ফিউজ হচ্ছে, এটার জন্য পুরো বাল্বটা আমাকে ফেলে দিতে হচ্ছে। এমন দিতে হচ্ছে যে বাল্বটা ওই ভিতরের যে বাল্বের যে বডিটা রেখে ভিতরের অংশটা আমি চেঞ্জ করে বাল্বটাকে আবার আমি ব্যবহার করতে পারতেছি, তাহলে আমাদের জন্য কি হয়ে যেত, অনেক ইজি হয়ে যেত না ব্যাপারটা। তো উত্তম পণ্য ডিজাইনে কি থাকতে হবে, পণ্যটাকে যেন কোনো কারণে যদি পণ্যটা ব্যবহার করতে যদি নষ্ট হয়ে যায় তাহলে যেন আমি সেই পণ্যটা আবার মেকারের কাছে গিয়ে সারিয়ে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে মেরামত যোগ্যতা। আমি তোমাদের মোবাইল দিয়ে বুঝিয়ে দিই, তাহলে তোমরা ভালোভাবে বুঝবে। মোবাইলে মনে করি যে তুমি মোবাইল ব্যবহার করতেছো, একটা নতুন মোবাইল কিনে আনছো, ব্যবহার করতেছো খুব ভালো, কোনো সমস্যা নাই, হ্যাঁ মোবাইল চলতেছে, হঠাৎ করে দেখবে যে মোবাইলে চার্জ হচ্ছে না। তো তুমি হয়তো ধারণা করতে পারো এখানে দুইটা জায়গায় প্রবলেম হতে পারে, হচ্ছে চার্জারের প্রবলেম হতে পারে, আর একটা হচ্ছে মোবাইলের যে চার্জার যে পিনটা আছে বা পোর্ট আছে, সে পোর্ট হয়তো প্রবলেম থাকতে পারে। তো আমি হয়তো পরবর্তীতে চার্জার দিয়ে অন্য ফোন চার্জ করে দেখলাম অন্য ফোন ঠিকই চার্জ হচ্ছে, তো আমি ধরে নিলাম কি আমার মোবাইলের চার্জারের পোর্টের সমস্যা। তখন আমি কি করলাম, এই মোবাইলটা নিয়ে ইঞ্জিনিয়ারের কাছে গেলাম, সে কি করলো ওই মোবাইলের চার্জারের পোর্টটা বা চার্জিং আইসিটা টেস্ট করলো, তারপরে যেটার মধ্যে প্রবলেম চার্জার আইসিতে প্রবলেম হলো, চার্জার আইসিটা চেঞ্জ করলো, নতুন একটা চার্জার আইসি দিয়ে দিল, পুরো মোবাইলটা আমাকে আবার ভালোভাবে ফিটিং করে ফেরত দিল। পরে আমি চার্জ দিলাম, এখন সুন্দরভাবে চলতেছে। এটা হচ্ছে মেরামত যোগ্যতা, যে পণ্যটা যদি নষ্ট হয়ে যায় আমাকে পণ্যটা ফেলে দিতে হবে না, পণ্যটা আমি কি করতে পারবো, রিপেয়ার করতে পারবো বা মেরামত করে আবার আমি এটাকে আগের মতো করে ব্যবহার করতে পারবো। আশা করি ইমন বুঝতে পেরেছো। তুমি যদি আমাকে একটু জানাতে তাহলে আমার জন্য খুব সুবিধা হতো।
যে আসলে তোমাকে আমি পরবর্তীতে বুঝিয়ে বলতে পেরেছি কিনা। তারপরেও তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে অনুরোধ বলতে এটা তোমাদের একটা পরামর্শ বলতে পারো, যে এই আমাদের ক্লাসগুলো কিন্তু অনলাইনে রয়েছে, অনলাইনে থাকবে। তোমরা প্রথমবার যদি পুরো ক্লাসটা করার পর দেখো যে বুঝতেছো না, ক্লাসটা আবার শুরু থেকে আবার শোনো, দেখো যে আগে বুঝছো 10%, আবার শোনার পর দেখবো যে এখন 30% বুঝতেছো, আবার শোনো এটাকে দেখবে যে 70% বুঝতেছো, দেখে আবার শুনো দেখবে যে 100% তুমি এটা রিয়েলাইজ করতে পারছো। মানে একটা কথা যখন আমরা বারবার শুনি তখন কিন্তু ওই কথাটার জড়তাটা কমে আসে, ওই কথাটার যে কঠিনত্ব থাকে সেটা একটু কমে আসে, কথাটা আমার কাছে অনেকটা ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়, সহজে আমি কথাগুলো বুঝতে পারি, বা লেকচারটা সহজে আমি বুঝতে পারি। তো আশা করছি সবাই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরও ইমনের যে প্রবলেমটা ফেস করেছো আমি সেটা আবার বুঝিয়ে বললাম। তারপরে যদি কারো যদি অন্য আরও কোনো পয়েন্টে প্রবলেম থাকে অবশ্যই বলবে, আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। তবে বলার আগে তোমাদের কাছে ওই যে বললাম অনুরোধ, যে তোমরা একটু রিওয়াইন্ড করে বারবার একটু দেখো, অন্তত একটা টপিক্স, ওই প্রতিটা টপিক্স থেকে আলোচনা করেছি, একটা টপিক্স 2-3 বার করে শুনো, দেখবে যে আমি আশা করছি যে তুমি বুঝবা। এরপরে যদি না বুঝো আমি তো আছি, চিন্তার কোনো কারণ নেই, জাস্ট কমেন্ট করবে, আমি বুঝিয়ে বলবো। আগামী ক্লাসে আমরা উত্তম পণ্য ডিজাইনের গুরুত্ব নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ন্যাশনাল কলেজের প্রতিদিন যে 10টি করে ক্লাস হচ্ছে, প্রত্যেকটি ক্লাসে অংশগ্রহণ করবে, স্যারদেরকে কোনো জায়গায় কোনো প্রবলেম হলে স্যারদেরকে ইনফর্ম করবে, ন্যাশনাল কলেজের সাথেই থাকবে। আর সবাই একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি আমরা রয়েছি, সামাজিক দূরত্ব মেনে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনায় আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।